দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত রাতের সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের আগামী নির্বাচনে মাঠে থাকবে ৬০,০০০ সেনা সদস্য। পুলিশের প্রশিক্ষণ শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসে। জুলাই সনদের খসড়া গেছে রাজনৈতিক দলের কাছে, মতামত জানাতে হবে আগামী বুধবারের মধ্যে। চাঁদাবাজির ঘটনায় ৫ সমন্বয়ক গ্রেপ্তারে হতাশ বিএনপি মহাসচিব, দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ। মাইলস্টোনে জেট বিধ্বস্তের ঘটনা তদন্তে আসছে চীনা বিশেষজ্ঞরা, ঢাকায় ঘাঁটির পক্ষে বিমান বাহিনী। এবারে পুরো আয়োজন। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার যমুনায় অনুষ্ঠিত নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত বৈঠকে এমন নির্দেশনা দিয়েছেন তিনি। পরে প্রেস সচিব জানিয়েছেন, নির্বাচনে সেনাবাহিনীর ৬০,০০০ সদস্য মাঠে থাকবে। আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে ১.৫ লাখ পুলিশ সদস্যকে দেওয়া হবে নির্বাচনী প্রশিক্ষণ। সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত পর্যালোচনা বৈঠক। প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। আগামী নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন থাকবে বলেও জানিয়েছেন প্রেস সচিব। সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে ১.৫ লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। ইলেকশনকে সামনে রেখে আপনারা জানেন যে প্রচুর ডিসইনফরমেশন অলরেডি সার্কুলেট শুরু হয়েছে, সামনে এইটা আরও ইন্টেন্সিফাই করবে। তো এইটাকে সামনে রেখে ন্যাশনাল ইনফরমেশন একটা সেন্টার, যেখানে খুব দ্রুততার সাথে এই ডিসইনফরমেশনগুলোকে আমরা ডিবাঙ্ক করতে পারবো, সেইটার একটা ক্রিয়েট করার চিন্তাভাবনা হচ্ছে। এদিকে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের পক্ষ থেকে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন। গুলশানে চাঁদাবাজকে ধরছি না, কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। সে যত বড় লোকই হোক এবং যত প্রভাবশালী হোক না কেন, তাকেই ছাড় দেওয়া হবে। যে যত পরিচয় দেওয়া হোক না কেন, তাকেই ছাড় দেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভোটের সময় দায়িত্ব পালনের জন্য বিশেষ প্রশিক্ষণ পাবেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের যে ট্রেনিং, এটা আমরা অগাস্ট মাস থেকে শুরু করব। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সরকারের সন্ত্রাস বিরোধী দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না বলেও ঘোষণা দিয়েছেন তিনি। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এসব কথা তাকে জানিয়েছেন। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয় ছাড়াও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে তাদের দুজনের মধ্যে আলোচনা হয়েছেন। আর যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশের সংস্কার প্রচেষ্টা এবং গণতান্ত্রিক রূপান্তরের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি প্রত্যাশা করেন, আগামী বছরের শুরুতেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জুলাই সনদের খসড়া সকল রাজনৈতিক দলের কাছেই দেয়া হয়েছে। আগামী বুধবারের মধ্যে এই বিষয়ে মতামত জানাতে হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সোমবার কমিশন সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ বা গঠন প্রক্রিয়া সংবিধানের আওতায় আনার বিষয়ে আলোচনা করে, তবে মতৈক্য হয়নি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষণ ও নিরীক্ষক এবং ন্যায়পাল নিয়োগের বিষয়গুলো সংবিধানের আওতায় আনার প্রস্তাব নিয়ে সোমবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে জাতীয় ঐক্যমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেয় ৩০টির বেশি রাজনৈতিক দল। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি জানান, জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে মতামত জানাতে হবে রাজনৈতিক দলগুলোকে। সনদের যে খসড়া টেক্সটটা রাজনৈতিক দলগুলোকে দিয়েছি, আমরা তাদেরকে অনুরোধ করেছি যে ৩০শে জুলাই বুধবার দুপুর ১২টার মধ্যে তাদের যদি কোনো সুপারিশ থাকে, পরামর্শ থাকে, পরিবর্তনের কথা তারা বলতে চান, সেগুলো আমাদেরকে জানানোর জন্য আমরা আশা করছি যে এগুলোকে সমন্বিত করে
টেক্সটটা ওই দিনই তৈরি করতে পারবো আমরা। তিনি জানান, সোমবার 5টি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের মধ্যে শুধু পিএসসি ও দুদক নিয়ে আলোচনা হয়েছে। এতে বিএনপি সহ কয়েকটি দল সহমত পোষণ করেনি, কিন্তু অধিকাংশ দল এই প্রতিষ্ঠানগুলোর গঠন কাঠামো সংবিধানের আওতায় আনার বিষয়ে একমত হয়েছে। এখন যে একটা পিএসসি আছে তার বদলে 3টা পিএসসি সরকারি কর্ম কমিশন গঠনের সুপারিশ প্রস্তাবটার বিষয়ে ব্যাপক সংখ্যাগরিষ্ঠ দলের প্রতিনিধিরা সংবিধানের 137 অনুচ্ছেদ সংশোধনের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে বিএনপি সহ কয়েকটি দল সংবিধানে নিয়োগ বিধান যুক্ত না করে আইনের মাধ্যমে কমিটি গঠনের পক্ষে অবস্থান ব্যক্ত করেছে। দিনব্যাপী আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া নিয়েও কথা হয়। কেয়ারটেকার সরকারের ব্যাপারে তো বারবার আলোচনা হয়েছে। স্পিকার, ডেপুটি স্পিকার ফ্রম অপোজিশন, এটা আমরা একমত হয়েছি যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে। সুতরাং স্পিকার ফ্রম দি গভর্নমেন্ট সাইড, ডেপুটি স্পিকার ফ্রম দি অপোজিশন, প্রাইম মিনিস্টার ফ্রম দি গভর্নমেন্ট সাইড, অপোজিশন লিডার ফ্রম দি অপোজিশন, এবং তৃতীয় বৃহত্তম দল ইন দ্য পার্লামেন্ট, মোট 5। এনসিপি জানিয়েছে, সরকারি প্রতিষ্ঠানে দলীয়করণ ঠেকাতে সংবিধানের আওতায় গঠন প্রক্রিয়া থাকা প্রয়োজন। পিএসসি এবং দুদকের ক্ষেত্রে সিলেকশন কমিটির কথা বলছি, সেগুলো যদি সংবিধানে উল্লেখ থাকে তাহলে সেটার একটা সুরক্ষার জায়গা নিশ্চিত হয়। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ থেকে কিছু সময়ের জন্য ওয়াকআউট করার পর আবার আলোচনায় যোগ দেয় বিএনপি। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হলে রাষ্ট্র পরিচালনায় ভারসাম্য নষ্ট হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। যারা এনসিপির নামে চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সোমবার ময়মনসিংহে জুলাই পদযাত্রার সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। হাসনাত বলেন, এনসিপি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলে, কিন্তু দুঃখের বিষয় এনসিপির নাম ব্যবহার করে চাঁদাবাজি হচ্ছে। তিনি বলেন, উৎসুক জনতা দিয়ে এনসিপির লাভ নেই, ঐক্যবদ্ধভাবেই সব কিছু মোকাবেলা করতে হবে। বাংলাদেশ গড়ার জন্য এনসিপি নেতাদের জীবন দিতেও প্রস্তুত থাকতে হবে বলেও তিনি জানিয়েছেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আমাদের নেতা কর্মী যারা আছেন, আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি কি করবেন চাঁদাবাজি, এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না। আমাদের লক্ষ লক্ষ কর্মীর দরকার নাই, আমাদের লক্ষ লক্ষ নেতার দরকার নাই। এই চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না। বিএনপি কোনো দেশের উপর নির্ভরশীল নয়, তাই চাপ দিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর শাহবাগে এক অনুষ্ঠানে তিনি সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় দেশের ভবিষ্যৎ নিয়েই শঙ্কা প্রকাশ করেছেন। জুলাই গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা মহানগরের 6টি গুরুত্বপূর্ণ এলাকায় গ্রাফিতি অঙ্কন কর্মসূচির আয়োজন করেছে যুবদল। সোমবার সকালে রাজধানী শাহবাগে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, গণহত্যার বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। আমরা অন্য কোন দেশের দিকে তাকিয়ে থাকি না। আজকে যারাই চেষ্টা করুন না কেন, বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে বেকায়দায় ফেলার জন্য, সেই চেষ্টা করে কোনো লাভ হবে না। আমরা সারাক্ষণ সবাইকে নিয়ে কাজ করতে চাই। কই হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না, কেন পেলাম না? এ সময় সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় শঙ্কা প্রকাশ করেন মির্জা ফখরুল। আজকে যখন পত্রিকা খুললাম, বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। এই কি পরিণতি থেকে আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? সুতরাং এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের মিশন চালুর বিষয়ে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তের বিষয়ে রাজধানীর ডিআরইউতে এক গোলটেবিল বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। সরকার মনে করেছে বাংলাদেশে একটা মানবাধিকার অফিস স্থাপন করা দরকার, এবং সেটা সরকার কোনো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া, বাংলাদেশের মানুষের সাথে কোনো সংলাপ ছাড়া, কোনো মতামত ছাড়া একটা এগ্রিমেন্ট করেছে। সেটা ন্যায়ানক হয়নি,
এই ইন্টারিম গভর্নমেন্টের নীতিগত কোনো সিদ্ধান্ত নেওয়ার আসলে মৌলিক কোনো অধিকার নেই। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণতন্ত্র মুখ্য উদ্দেশ্য হলে নির্বাচন দিতে দেরি কেন বলে প্রশ্ন তোলেন। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ নেতারা যাতে স্বতন্ত্রভাবে ভোটে অংশ নিতে না পারে সে বিষয়ে নির্বাচন কমিশনকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ। নির্বাচন কমিশনের কাছে জাতীয় পার্টি ও 14 দলের নিবন্ধন বাতিলেরও দাবি জানিয়েছে এই দলটি। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে 2024 সালে দলের আয় ব্যয়ের হিসাব দেওয়ার পর দলটির নেতারা এসব কথা জানিয়েছেন। 2024 সালে গণ অধিকার পরিষদের মোট আয় হয়েছে 46,04,300 টাকা আর মোট খরচ হয়েছে 45,96,088 টাকা। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলেও জাতীয় পার্টি এবং 14 দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে যারা পদবিতে ছিল তাদের কেউ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না, কিন্তু একজন এমপির ভাই যিনি আওয়ামী লীগের অ্যাসোসিয়েট, যিনি ডামি এমপি, নিশিরাতের এমপি, একতরফা এমপি বানানোর জন্য কাজ করেছে, যিনি তার ভাইয়ের ডান হাত বা বাম হাত হিসেবে কাজ করেছে, ওই আওয়ামী লীগের অ্যাসোসিয়েটস বা যারা ফ্যাসিবাদের দোসর ছিল তারা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তিনি একটি কনফিউশন। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা অনুসন্ধানে শিগগিরই চীনের তদন্ত দল ঢাকায় আসবে। সোমবার তেজগাঁওয়ে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছে বিমান বাহিনী। রাজধানীর আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের ঢাকাতেই জঙ্গি বিমান ঘাঁটি রাখা অত্যাবশ্যক বলেও জানিয়েছে বাহিনীটি। 21 জুলাই দুপুরে রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান। দেশের ইতিহাসে অন্যতম বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় নিহতের বেশিরভাগই শিশু। এ অবস্থায় মাইলস্টোন ক্যাম্পাসে নেওয়া নানা উদ্যোগের কথা জানাতে সোমবার তেজগাঁয়ে এভিয়েশন ইউনিভার্সিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিমান বাহিনী। এয়ার কমোডোর মিজানুর রহমান জানান, হতাহত পরিবারের পাশে থাকবে বিমান বাহিনী। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে আমরা এটুকু বলবো, মাইলস্টোন স্কুল ও কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় সকল নিহত এবং আহতদের সর্বাত্মক সহযোগিতা আমরা করব এবং আমরা এই সহযোগিতার জন্য আমরা যতদিন প্রয়োজন তাদের পাশে থাকব। তদন্ত কাজে সহায়তার জন্য চীনের একটি বিশেষজ্ঞ দল আসার সম্ভাবনা রয়েছে। তদন্তে আন্তর্জাতিক সহায়তা দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করতে সহায়ক হবে বলে আমরা মনে করি। ঢাকা থেকে জঙ্গি বিমান প্রশিক্ষণ ঘাঁটি সরানো হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে এয়ার কমোডোর শহীদুল ইসলাম জানান, বিশ্বের বহু দেশের রাজধানীতে এমন ঘাঁটি রয়েছে। এই দেশের আকাশ প্রতিরক্ষা তথা রাজধানীর আকাশ প্রতিরক্ষার জন্য রাজধানীতে জঙ্গি বিমানের ঘাঁটি থাকা অত্যাবশ্যক এবং এইসব জঙ্গি বিমানের স্কোয়াড্রনগুলোর প্রয়োজনীয় সারা বছর ট্রেনিং চলমান থাকে। রাজুকের নিয়মকানুন মেনেই স্কুল ও কলেজের ভবন নির্মাণ করা হয়েছিল বলে দাবি করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। আর সমস্ত কিছু রাজুকের যথাযথ নিয়ম মেনে করা হয়, হাইট বিবেচনা নিয়ে করা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ঘটনার দিন স্কুলে মোট 738 জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল 590 জন। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত গাজীপুরের 3 জন শিক্ষার্থীর বাড়ি পরিদর্শন করেছে বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল। এই সময় বিমান বাহিনীর সদস্যরা নিহতদের কবরের পাশে গিয়ে গাজ অব অনার প্রদান করেন এবং বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন। প্রতিনিধি দলটি প্রথমে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ছাত্র আব্দুল মুবাশির মাকিনের বাড়ি গাজীপুরের বড় বাড়ি যান। এরপর বিপ্রপর্তা এলাকায় সাইমা আক্তার এবং কালিয়াকৈরের মেদি আশুলাই এলাকায় আফসানা আক্তার প্রিয়ার বাড়িতে যান। প্রতিনিধি দলের প্রধান এবং বিমান বাহিনীর উইং কমান্ডার ABM গোলাম সাদিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। রংপুরের আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। সব আসামির বিচার শুরুর আবেদন জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এছাড়া সোমবার ট্রাইব্যুনালে আশুলিয়ার 6 মরদেহ পোড়ানোর
মামলায় আসামিদের পক্ষে 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে। গত বছরের 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিতে নিহত হন আবু সাইদ। গত 30 জুন আলোচিত এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন 30 আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সোমবার আংশিক শুনানির পর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 পরবর্তী শুনানির জন্য মঙ্গলবার দিন ঠিক করেন। এদিন অভিযোগ গঠনের পক্ষে শুনানি শেষ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পরবর্তী দিনে আসামি পক্ষের শুনানি করবেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা। আজকে শুনানির হওয়ার পরে ট্রাইব্যুনাল অ্যাডজর্নমেন্ট দিয়েছেন এবং আগামীকাল আসামি পক্ষের বক্তব্য শ্রবণের দিন ধার্য হয়েছে। আজকে আমাদের পক্ষ থেকে লার্নেড চিফ প্রসিকিউটর মামলার অভিযোগের সমর্থনে আমাদের কতগুলো ডকুমেন্ট আছে, কি ডকুমেন্ট আছে, কতগুলো সাক্ষী আছে, সমস্ত বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। এদিকে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জন আসামির পক্ষে 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ মামলায় অভিযোগ গঠনের শুনানি হবে 7 আগস্ট। এছাড়া লক্ষ্মীপুরে শিক্ষার্থী সহ 5 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি সহ 3 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এই মামলায় তদন্ত শেষ করতে 2 মাস সময় দিয়ে পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 28 সেপ্টেম্বর। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি ঢুকে কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী এবং সেন্ট মার্টিন দ্বীপের কিছু এলাকা প্লাবিত হয়েছে। উত্তাল সাগরে তীব্র ঢেউয়ের আঘাতে কক্সবাজার মেরিন ড্রাইভেও ভাঙন দেখা দিয়েছে। এছাড়া পটুয়াখালীতে সকল নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়েই প্রবাহিত হচ্ছে। সাগরের নিম্নচাপের কারণে গত 4 দিন ধরে কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে সেন্ট মার্টিনে নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। এদিকে সাগরের ঢেউয়ের আঘাতে কক্সবাজার সমুদ্র সৈকতের অন্তত 10টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে রয়েছে লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট ও কলাতলি। ঢেউয়ের তোড়ে ভেঙে গেছে ট্যুরিস্ট পুলিশের অস্থায়ী স্থাপনা, উপড়ে গেছে অসংখ্য ঝাউগাছ। এছাড়া জোয়ারের আঘাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ রোডের 4টি স্পিডে আবারও ভাঙন শুরু হয়েছে। কক্সবাজার আবহাওয়া অফিস জানায়, নিম্নচাপ এবং আমাবস্যার কারণে সাগরের জোয়ারের পানি 2 থেকে 3 ফুট উচ্চতা বৃদ্ধি পাওয়ায় কুতুবদিয়া, মহেশখালী দ্বীপ সহ উপকূলীয় এলাকায় বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে লোকালয়ে জোয়ারের পানি প্রবেশ করেছে। বর্ষাকাল আলে বিশেষ চিন্তার থাকি, যেখান থেকে ভালো উত্তোলন হয়েছে সেখান থেকে ভাঙন শুরু হচ্ছে। সেনাবাহিনী জরুরিভাবে তাড়াতাড়ি যদি করে দেয় আর কেউ হয়ে দাঁড়িয়ে আর কি। দক্ষিণের জেলা পটুয়াখালীতে সকল নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 4 দিন ধরে প্রতিনিয়ত 2 দফায় জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে বেড়িবাঁধের বাইরের সকল নিম্নাঞ্চল। ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে রাঙ্গুনিয়া উপজেলার অন্তত 10টি গ্রাম তলিয়ে রয়েছে। ঝুঁকিতে রয়েছে মসজিদ, মন্দির ও ট্যুরিস্ট পুলিশ বক্স সহ অসংখ্য স্থাপনা। সারা রাত বই রয়েছি, চুলা টুলা সব ভিজে রয়েছে, পানিতে তলায় রয়েছে, ভাত পানি খাইতে পারি না। আমাদের বেড়িবাঁধ থেকে মোটামুটি 100 মিটার বাইরে শোর লাইনে যেখানে ডিসি পার্ক, মসজিদ, মন্দির অবস্থিত, সেখানে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এদিকে গাইবান্ধার ঘাঘট নদীর তীরে বালু দিয়ে নদীরক্ষা বাঁধ সংস্কারের ফলে সামান্য বৃষ্টিতে ছোট বড় গর্ত ও ধস দেখা দিয়েছে। এখন বাঁধটা ভাঙি গেছে, এখন যদি সংস্কার করে তাহলে বাঁধটা মনে করেন যে ঠিক থাকবে, না হলে পরে এখন সংস্কার না করলে বন্যা আসলে পরে এগুলো ভাঙি যাবে। রাস্তার মাঝখানে একদম ভেঙে গেছে, বাইক নিয়ে যাওয়াও যায় না। বন্যার আগেই ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। এই বাঁধগুলো যেসব স্থানগুলোতে দুর্বল অবস্থা রয়েছে, যে মনোমেতন বাঁধগুলো বৃষ্টিপাতের কারণে রেলকাট সৃষ্টি হচ্ছে, সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে আমাদের একটি মনিটরিং টিম গঠন করা আছে। এর আগে 2019 সালে রক্ষা বাঁধ ভেঙে শহর ও তার আশপাশের এলাকা প্লাবিত হয়। আবারও ক্ষয়ক্ষতি এড়াতে বন্যার আগেই বাঁধ সংস্কারের দাবি গাইবান্ধাবাসীর। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ।
আন্তর্জাতিক প্রসঙ্গ, সীমান্ত সংঘাত অবসানে থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা তাৎক্ষণিক ও শর্তহীন যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন। সোমবার কুয়ালালামপুরে দক্ষিণ পূর্ব এশিয়ার ওই দুই দেশের নেতাদের সঙ্গে বৈঠকের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দেন। আনোয়ার ইব্রাহিম বলেছেন, নিজেদের সীমান্ত সংঘাত বন্ধে থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা শর্তহীন যুদ্ধবিরতি কার্যকরে রাজি হয়েছেন। এই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবেই কার্যকর হয়েছেও। এর আগে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দেশের নেতাদের যুদ্ধবিরতির জন্য চাপ দেন। তবে সবশেষ মালয়েশিয়ার মধ্যস্থতায় আলোচনার টেবিলে বসে থাইল্যান্ড ও কম্বোডিয়া। ইউক্রেনে যুদ্ধ থামাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নতুন আলটিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প। সোমবার স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকে তিনি জানান, 10 থেকে 12 দিনের মধ্যেই পুতিনকে যুদ্ধবিরতির চুক্তি করতে হবে। শিগগিরই এই বিষয়ে একটি সরকারি ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না করলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা অথবা শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন মার্কিনের প্রেসিডেন্ট। এদিকে ইউক্রেনে একটি বিতর্কিত আইন পাশ নিয়ে রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভে সাধারণ মানুষকে রাশিয়ার পক্ষে স্লোগান দিতেও দেখা যায়। তবে আন্দোলনের মুখে এরই মধ্যে আইনটি বাতিলের প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইসরায়েলের সামরিক অভিযান সাময়িক বন্ধ থাকায় গাজায় 120টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। সোমবার বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এইসব ট্রাক প্রবেশ করে, তবে প্রয়োজনের তুলনায় এই সহায়তা খুব কম বলে জানিয়েছেন জাতিসংঘের মানবিক প্রধান টম ফ্লেচার। ট্রাকের পেছনে ছড়িয়ে ছিটিয়ে থাকা আটা সংগ্রহ করা এই শিশুটি পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা জাতি ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দা, যে দীর্ঘদিন অভুক্ত থাকা পরিবারের মুখে একটু খাবার তুলে দিতেই যুদ্ধে নেমেছে। বর্তমান প্রেক্ষাপটে গাজার বাসিন্দাদের সবচেয়ে বড় শত্রু ইসরায়েল নয়, বরং তাদের নিজের পেটের ক্ষুধা, যার সঙ্গে লড়াই করতে সম্ভাব্য সব ধরনের চেষ্টাই চালিয়ে যাচ্ছেন গাজার বাসিন্দারা। কারণ ক্ষুধার সঙ্গে এই লড়াইয়ে হেরে গেলে মূল্য দিতে হয় নিজের জীবন দিয়ে। আমি অনেক খুশি, কারণ আমার বাচ্চাদের জন্য আটা পেয়েছি। আমার 3 ও 4 বছর বয়সী বাচ্চারা কয়েকদিন ধরে রুটির জন্য কান্না করছে, তাই মৃত্যু ঝুঁকি আছে জেনেও আমি এখানে এসেছি। গাজার আকাশ আজ হাসছে, কারণ বহুদিন পর আকাশ থেকে বোমার বদলে খাদ্য ও ত্রাণ সহায়তা পড়েছে। রবিবার সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের যৌথ উদ্যোগে গাজার অনাহারে থাকা মানুষগুলোর জন্য 25 টন খাদ্য সহায়তা বিমান থেকে ফেলা হয়। আন্তর্জাতিক চাপের মুখে একই দিন আকাশ থেকে ত্রাণ ফেলে ইসরায়েল। আমি এতিমদের দেখভাল করি। এই সহায়তা আমাকে আনন্দে ভরিয়ে দিচ্ছে। আমাদের ঘরে কোনো খাবার নেই, বাচ্চাদের খাবার দিতে পারবো ভেবে মনে হচ্ছে আমি আনন্দে উঠছি। তবে এসব ত্রাণ নীতি এসে ধস্তাধস্তির কারণে অনেকেই হতাহত হয়েছে। এদিকে সোমবার যুদ্ধে কৌশলগত বিরতির প্রথম দিনে জাতিসংঘ ও অন্যান্য সংস্থার 120টির বেশি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। তবে দুর্ভিক্ষের দ্বার প্রান্তে থাকা গাজার বিপর্যয় কাটাতে আরও প্রচুর খাদ্য সহায়তার প্রয়োজন বলে জানিয়েছেন গাজার বাসিন্দারা। গাজায় এ পর্যন্ত না খেয়ে অপুষ্টিতে মারা গেছেন 133 জন, যার মধ্যে 87টি শিশু। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। রবিবার রাতে মিরপুরের 1 নম্বরে এই ঘটনা ঘটে। থানার একটি সূত্র গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিতও করেছেন। আর অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী সিফাতুর রহমানকে ফোনে ডেকে মিরপুর 1 নম্বরে নিয়ে যান পেসার তাসকিন। সেখানে তার গায়ে হাত তোলার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেন এই পেসার। ঘটনার পর রাতেই মিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন এই ভুক্তভোগী। এই ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জানিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে ক্রিকেট বোর্ড। বাংলাদেশের তারকা পেসার অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। দেশের 16টি বিশ্ববিদ্যালয় নিয়ে শুরু হয়েছে জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতা। জাতীয় হ্যান্ডবল ইনডোর স্টেডিয়ামে সোমবার সকালে শুরু হয় এই টুর্নামেন্ট। প্রতিযোগিতা উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। জাতীয় দলের সাবেক মিডফিল্ডার জাহেদ পারভেজ চৌধুরী সহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন সংগঠকদের
পাশাপাশি কেন্দ্রীয় ছাত্র দলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া সেখানে উপস্থিত ছিলেন। 3 দিনের এই টুর্নামেন্ট শেষ হবে 30 জুলাই। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। আগামী নির্বাচনে মাঠে থাকবে 60,000 সেনা সদস্য। পুলিশের প্রশিক্ষণ শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসে। জুলাই সনদের খসড়া গেছে রাজনৈতিক দলের কাছে, মতামত জানাতে হবে আগামী বুধবারের মধ্যে। চাঁদাবাজির ঘটনায় 5 সমন্বয়ক গ্রেপ্তারে হতাশ বিএনপির মহাসচিব। দেশের ভবিষ্যৎ নিয়েই শঙ্কা প্রকাশ। মাইলস্টোনে জেট বিধ্বস্তের ঘটনা তদন্তে আসছে চীনা বিশেষজ্ঞ দল। ঢাকায় ঘাঁটির পক্ষে বিমান বাহিনী। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।